বাংলার এই রাজনৈতিক দলটিকে হারানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির গোটা দলকে বারবার আসতে হয় এই বাংলায়। पश्चिम बंगाल का पुराना गौरव वापस लाना है। আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। নির্বাচনের আগে এই দলটিকে পরাজয় করার জন্য বিজেপি, কংগ্রেস, সিপিএম প্রায় সবাই সর্বশক্তি দিয়ে লড়াই করলেও এই দল প্রতিবার আগের থেকেও বেশি মার্জিনে ভোটে জিতে ক্ষমতায় আসছেন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এত চুরি, দুর্নীতি, সরকারের ব্যর্থতা থাকা সত্ত্বেও বাংলার মানুষ তাকেই কেন ভোট দিচ্ছেন? ভোট তৃণমূলকেই দেবো। কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। আর এই জয়ের পেছনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা বড় দিক হলো ভাতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1,000 টাকা দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে। এই 1,000 টাকা তারা খুব খুশি। আর এই ভাতাই হলো বাংলার রাজনীতিতে একটা বড় হাতিয়ার। সবুজ সাথী, মোবাইল ফোন, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার, কৃষক বন্ধু, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এসবের চক্করে আজ গোটা বাংলা প্রায় 6.5 লক্ষ কোটি টাকা ঋণের জালে ডুবে আছে। মানে প্রত্যেক মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় 65,000 টাকা। তারপর আবার না আছে ভালো শিক্ষা ব্যবস্থা, না আছে ভালো স্বাস্থ্য পরিকাঠামো, না আছে কর্মসংস্থান, চাকরির সুযোগ, আর না আসছে শিল্প। সিঙ্গুর থেকে টাটার মতো কোম্পানি চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত 17 বছর কেটে গেছে, তাও কোনো শিল্প আসেনি। তারপরে আপনি মনে করছেন যে এই সরকারের আমলে শিল্প আসতে পারে? টাটাটা এসে ভালো হয়েছে, টাটাটা চলে গিয়ে সব নষ্ট হয়ে গেছে। দিদি এখন ঠিকই আছে, লক্ষ্মী ভান্ডার নেই। লক্ষ্মী ভান্ডার টাকাটা দিচ্ছে মেয়েরা কদিন, আজকে হাজার হাজার শিক্ষিত ছেলে বেকার। আর অন্যদিকে বিজেপি বলে আমি ক্ষমতায় এলে মাসে 3,000 টাকা করে দেবো। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি এলে আগে বলতাম 2,000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3,000 করে দেবো। তাহলেই ভাবুন এই ভাতা ভাতা করে রাজনীতিটা কোথায় গিয়ে নেমেছে। তবে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই ভাতার ইতিহাসটা কি, কোথা থেকে এলো এই ভাতার রাজনীতি, ভাতা দেওয়া খারাপ না ভালো, আর এই ভাতা দেওয়ার ফলে বাংলার অবস্থা ঠিক কিরূপ, আর ভবিষ্যতে এর প্রভাব কতটা পড়বে, আর কেন এই বিষয়টি ভারতীয় গণতন্ত্রে সবচেয়ে বড় বিতর্কের জায়গা হয়ে উঠেছে জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যারা 1,500 2,000 পেতেন তারা পাবেন 3,000 টাকা, 15 লক্ষ বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা করে দিয়েছি। এই ভাতার রাজনীতি একদিনে শুরু হয়নি, এর ইতিহাস প্রায় 70 বছরের পুরনো। যখন স্বাধীনতার পর ভারত সরকার চেয়েছিল যে ভারতের দারিদ্রতা দূর করতে, কিন্তু তখনকার সময় দারিদ্রতার পরিমাণ এতটাই ছিল যে মানুষ দিনে দুবেলা ঠিক মতো খেতে পেত না। আর মানুষ যদি ঠিক মতো খেতে না পায় তাহলে কাজ করবে কিভাবে, আর তাহলে দেশের উন্নতি হবে কি করে? সেই জন্য 1950-এর দশকে নেহেরু বলেছিলেন দ্য স্টেট মাস্ট টেক কেয়ার অফ দ্য পুয়ার, মানে রাষ্ট্রকে গরিবের দায়িত্ব যত্ন নিতে হবে। আর সেই ভাবনা থেকে জন্ম নেয় ভারতের প্রথম ওয়েলফেয়ার স্কিম, যেমন খাদ্য, কৃষিবৃদ্ধি আর শিক্ষায় সহায়তা। আর তারপরই অনেকটা সময় গড়ায় প্রায় 1971 সালে ইন্দিরা গান্ধী সহজেই বুঝতে পারেন মানুষ এই স্কিম থেকে খুব সহজেই প্রভাবিত হচ্ছেন, তাই গরিবি হাটাও এই স্লোগান কর্মসূচি চালু করেন। আর মানুষ যতই এই স্কিম থেকে প্রভাবিত হবে ততই ভোট ব্যাংকে ভোটের সমৃদ্ধি। আর সেই সময় থেকে ভাতার রাজনীতির বীজ বপন করা হয়। ভোট মানে প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি মানে সরকারি সুবিধা। আর এই ভাতাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিভাবে ভোট ব্যাংকে ভোট লুট করছে চলুন সেটাও জেনে নিই। পশ্চিমবঙ্গে তৃণমূল আসার আগে সিপিএম এর আমলেও এই ওয়েলফেয়ার স্কিম ভাতা প্রকল্প চলতো, কিন্তু সেই সময় এত পপুলার হয়নি, মানে মার্কেটিং এ ব্যর্থ হয়েছে। আর তারপরই 1911-এর পর রাজনীতির সবচেয়ে বড় মোড় নিয়ে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, মনে রাখবেন, আর সারা জীবন পর্যন্ত চলবে। আপনি এই মানুষটিকে নিয়ে যতই গালাগালি দেন না কেন, যতই সমালোচনা করুন, যতই হাসাহাসি করুন, এই মানুষটি মানুষের চাহিদা বোঝেন, জনগণের পালস বোঝেন। তাই তো যেই মেয়েটি টিউশনের টাকা দিতে পারে না সেই মেয়েটি বোঝে কন্যাশ্রী কি মর্ম। মেয়ের বিয়ে দিতে গিয়ে সর্বস্ব হারা বাবা জানে রূপশ্রীর কতটা প্রয়োজনীয়তা। যেই ঘরের কর্তারা বেরোজগার সেই ঘরের গৃহিণী জানে লক্ষ্মী ভান্ডারের মাহাত্ম। বাড়ি থেকে অনেকটা রাস্তা অতিক্রম করে টিউশন স্কুলে যাওয়া ছাত্রছাত্রীরা জানে সবুজ সাথীর প্রয়োজনীয়তা কতটা। বয়স হয়ে গিয়েছে, বাড়ির ছেলে মেয়েকেও দেখে না সেই ঠাকুমা জানে বয়স্ক ভাতার মর্ম। নার্সিং হোমে বিল মেটাতে গিয়ে সর্বস্ব হারা পরিবারের লোকজন জানে স্বাস্থ্য সাথীর গুরুত্ব কতটা। একটা সরকারি সার্টিফিকেট জন্য সরকারের এই দপ্তর থেকে ওই দপ্তরে ছোটা জনগণ জানে দুয়ারে সরকারের প্রয়োজনীয় কতটা। আর অন্যদিকে বাংলার যুব সমাজ বলছে আমরা ভাতা নয় চাকরি চাই। বাংলায় চাকরির চান্সটা এখন খুব কম হয়ে যাচ্ছে, মানুষের বেকারত্ব বেশি হয়ে গেছে। পড়াশোনা করেও কি হবে, শুধু শুধু বেকার খরচা।
তাই তো এ দলের শত চুরি দুর্নীতি থাকা সত্ত্বেও খুব সহজেই জনগণের হাত ভোটের ইভি মেশিনের ঘাস ফুলের চিহ্নের দিকেই যায়। তবে এই স্কিমগুলি নিঃসন্দেহে বহু পরিবারের উপকার করলেও কিন্তু আপনি কি ভেবেছেন এই স্কিমের ফলে রাজ্যের অর্থনীতির পরিকাঠামো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে? রাজ্যে নেই কোনো ভালো রাস্তাঘাট, নেই কোনো ভালো শিল্পায়ন, কর্মসংস্থান, চাকরি আর শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গেছে। আর জল নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে একটু বৃষ্টিতেই ভেসে যাচ্ছে পুরো কলকাতা। বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু মানুষ, আর এই দুর্যোগে মৃতের পরিবার 2 লক্ষ 5 লক্ষ করে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে যাতে তারা কোনো প্রশ্নই করতে না পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু পারুক না পারুক কিভাবে টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে হয় সেটা ভালোভাবেই জানেন। তাই তো বাইরের দেশ থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা আমাদের রাজ্যে উন্নতির কাজে না লাগিয়ে ভাতা ঠিকই চালিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই ঋণের বোঝা আমাদের মাথার উপরেই চাপছি এবং ভবিষ্যতে আমাদের মাথার উপরেই চাপবে। কোনো একদিন এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন না ঠিকই, তিনি হয়তো আমাদের রাজ্য ছেড়ে অন্য এক উন্নত দেশে চলে যাবে, সেখানে বসবাস করবেন, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মর ছেলেমেয়েরা জন্ম নেবে এই ঋণের বোঝা নিয়ে। তাহলে এখানে প্রশ্ন হলো, এই ভাতার রাজনীতি ভালো না খারাপ? অর্থনীতিবিদ অমর্ত্য সেন মনে করেন ওয়েলফেয়ার মানুষের অধিকার। তবে এই ভাতার রাজনীতি যে একেবারেই খারাপ সেটা বলা যায় না, কারণ এই ভাতা থেকে অনেক দরিদ্র মানুষের জীবন পাল্টে গেছে। লক্ষ্মী ভান্ডার নারীদের আর্থিক স্বাধীনতা দিয়েছে, স্বাস্থ্যসাথী চিকিৎসা ব্যবস্থা নিরাপত্তা দিয়েছে, আর এই কৃষক বন্ধুর মাধ্যমে কোটি কোটি কৃষকের পাশে দাঁড়িয়েছে। তাই তো অনেক অর্থনীতিবিদ বলেন ভাতা না থাকলে ভারতীয় দরিদ্রতা ভয়াবহ হতো, কিন্তু যখনই ভাতা হয়ে ওঠে ভোট টানার হাতিয়ার, তখনই ভাতা থেকে জন্ম নেয় নেশা। আর এই নেশাই মানুষ ভাবে ভোট দিলে কিছু ফ্রি পাবো, কিন্তু এটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ফাঁদ। রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে বেশি ফ্রি দেবে, আর এই ফ্রি দিতে দিতে রাজ্যগুলির ঋণ বাড়ে, কর্মসংস্থান কমে, উৎপাদনশীলতা ও কাজের মানসিকতা কমে যায় মানুষের মধ্যে। মানুষ কর্মসংস্থানের বদলে সেই সরকারি সাহায্যের দিকে বসে থাকে কখন টাকা ঢুকবে। ভোটারদের চেতনা ও দাবি দুর্বল হয়ে পড়ে। তাই তো সুপ্রিম কোর্ট বলেছিলেন ফ্রিবেলস মে ডিস্ট্রয় দ্য ইকোনমিক হেলথ অফ দ্য স্টেট অ্যান্ড আর ডেঞ্জারাস ফর ডেমোক্রেসি। তবে এই ভাতার রাজনীতি আমাদের রাজ্যে সীমাবদ্ধ নাকি অন্য রাজ্যে অন্য দেশেও এটিকে ব্যবহার করা হয় ভোট ব্যাংকের জন্য? ভাতার রাজনীতি কেবল ভারতেই নয়, সারা বিশ্বে এটি একটি বড় রাজনৈতিক হাতিয়ার। আমেরিকার দেশগুলিতে এগুলিকে ওয়েলফেয়ার স্টেট সোশ্যাল সিকিউরিটি সিস্টেম নামে পরিচিত, ইউরোপের দেশগুলিতে ইউনিভার্সাল বেসিক ইনকাম এবং কানাডার দেশগুলিতে ইউনিভার্সাল চাইল্ড বেনিফিট নামে পরিচিত। কিন্তু পার্থক্য একটাই, সেখানকার সরকার ভাতা দেয় সেখানকার অর্থ ভারসাম্য বজায় রেখে, উৎপাদনশীলতা বাড়িয়ে, অর্থনৈতিক স্থিতিশীলতার উপর দাঁড়িয়ে। কিন্তু ভারত এবং ভারতের বেশিরভাগ রাজ্য ভাতা দেওয়া হয় ঋণ নিয়ে রাজনৈতিক লাভের জন্য। এবার দেখব ভারতের কোন কোন রাজ্যগুলি এগিয়ে এই ভাতা রাজনীতির দিক দিয়ে। এখন শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ফ্রিপস পলিটিক্স। এখন যদি বলি কোন রাজ্য সবচেয়ে বেশি ভাতার রাজনীতি করে, তাহলে 3টি নাম সামনে উঠে আসবে। প্রথমে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় তামিলনাড়ু, তৃতীয় দিল্লি। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সবুজ সাথী, মোবাইল ফোন, এই সমস্ত কিছু জনসমর্থন বাড়ায় ঠিকই, কিন্তু এর সঙ্গে সঙ্গে রাজ্যের ঋণও বাড়িয়ে দেয়। আর তামিলনাড়ুকে তো দক্ষিণ ভারতের ভাতার রাজনীতির জনক বলা হয়, যেখানে মিক্সার, ফোন, টাকা, বাইক থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয় ভোট টানার জন্য। আর দিল্লির আম আদমি পার্টি ফ্রি বিদ্যুৎ, ফ্রি শিক্ষা, ফ্রি জলের নামে ভাতার রাজনীতি করছে। এছাড়া ভারতের প্রতিটা রাজ্যই এখন এই ভাতার রাজনীতিতে অংশগ্রহণ করেছে। রিসেন্ট বিহারে প্রতিটা মেয়রের অ্যাকাউন্টে ডাইরেক্ট 10,000 টাকা করে দেওয়া হয়েছে ভোটের জন্য। এবং বাংলার বিজেপি জেতার জন্য এই লক্ষ্মী ভান্ডারের নাম চেঞ্জ করে অন্নপূর্ণা স্কিম নামে 3,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। চলুন এবার শেষে দেখে নিই এই ভাতার রাজনীতি খারাপ না ভালো। আমার মতে এই ভাতার রাজনীতি পুরোপুরি ভাবে খারাপ নয়। যাদের সত্যি প্রয়োজন তাদের জন্য, যদি আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করি, মানে জনগণের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা দিয়ে তাদের পঙ্গু না করে তাদের শিল্প, ব্যবসা, কর্মসংস্থানের জন্য তাদের টাকা দিয়ে উৎসাহ দিন। শিক্ষা, স্বাস্থ্যে ফুল সাপোর্ট করুন। এটা জানবেন যখন রাজ্যের মানুষ উন্নতি করবে, জানবেন তখনই রাজ্যের উন্নতি হচ্ছে। সবাইকে ফ্রিতে না দিয়ে যারা আসলেই দরিদ্র, যারা আসলেই এই টাকার প্রাপ্য, তাদের দিন। রাজ্যের সমস্ত মানুষকে স্বাস্থ্যসাথীর আয়ত্তে আনুন। ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, ভালো রাস্তাঘাট এবং সরকারি পরিষেবা পেলে মানুষ এমনি আপনাকে ভোট দেবেন। কিন্তু এদের ফর্মুলা তো একটাই, সব জায়গায় দুর্নীতি করো, জনগণের ভোট, জনগণের মুখ বোঝাতে তাদের মুখের উপর কিছু টাকা ছুড়ে মারো। যতদিন না পর্যন্ত এই রাজনৈতিক দলগুলি উন্নয়ন, কর্মসংস্থান এবং শিল্পায়নকে অগ্রাধিকার দেবে, ততদিন চলতে থাকবে এই ভাতার রাজনীতি। কারণ এই ভাতার রাজনীতি রাজ্যের প্রতিটা মানুষের রক্তে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, একদিন ধৈর্যের বাঁধ ভাঙবে, আর সেদিন এই ভাতার রাজনীতি আত্মঘাতী হয়ে দাঁড়াবে, ঠিক যেমন বাংলাদেশ, নেপালে হয়েছিল। আপনার কি মতামত? ভাতা জনকল্যাণ নাকি ভোটের রাজনৈতিক খেলা? ভাতা দরিদ্রদের অধিকার নাকি রাজনৈতিক ফাঁদ? আপনার মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।